আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম 10 মিনিট স্কুলের আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাসে। আজকে আমরা আলোচনা করব সরলরেখার তৃতীয় পর্ব নিয়ে। আপনাদের সাথে আছে আমি নাফিজ ইসলাম। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে রেখার উপরে অভিক্ষেপ। তো এই অভিক্ষেপ মানে হচ্ছে আসলে একটা ছায়া। তো আমরা যদি কোনো সরলরেখার ছায়া বের করতে চাই তাহলে আমরা সেটা আসলে অভিক্ষেপটা বের করি। মানে আর ছায়া বলতে আসলে আমরা কি বুঝি? ছায়া অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে একটা দৈর্ঘ্য। তার মানে আমরা আসলে অভিক্ষেপ বলতে কোনো কিছু একটা রেখার দৈর্ঘ্য বের করি। চলুন তাহলে একটা ম্যাথ আমরা দেখে নেই। তো এই ম্যাথে বলেছে যে 2x + 3y + 5 = 0 এই রেখার উপরে 4,5 এবং 7,9 বিন্দুগামী রেখার অভিক্ষেপটা আমাকে বের করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে সেই রেখাটা যেটা হচ্ছে 4,5 আর 7,9 এই দুইটা বিন্দু দিয়ে যাবে। এখন এইটার নিচে তাহলে রেখাটা থাকবে 2x + 3y + 5 = 0। এখন এই 4,5 আর 7,9 এই রেখাটার 4,5 আর 7,9 এই দুটার মধ্যের অংশটুকুর অভিক্ষেপ আমাকে বের করতে বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এইটার এই রেখার উপর অভিক্ষেপ আর এইটার এই রেখার উপর অভিক্ষেপটা বের করা। তার মানে আসলে আমাকে এই রেখার উপরে এই রেখার নিচের একটা পয়েন্ট বের করতে হবে আর এই রেখার উপরে ওই পয়েন্টের নিচের আরেকটা পয়েন্ট আমাকে বের করতে হবে। তাহলে আমরা পয়েন্টটা কিভাবে বের করতে পারি? পয়েন্টটা আমরা বের করতে পারি হচ্ছে এই রেখাটার উপরে লম্ব এবং এই বিন্দুগামী সরলরেখাটা বের করে। তাহলে চলুন শুরু করে ফেলি। তাহলে লম্ব সরলরেখার সমীকরণ আমরা আগের ক্লাসে শিখে এসেছি কিভাবে করব। প্রসেসটা কি ছিল? প্রসেসটা ছিল হচ্ছে যে আমি x আর y এর সহগকে ইন্টারচেঞ্জ করব, তারপরে ডিরেক্ট মান বসিয়ে দিব আর এই মাঝের চিহ্নটাকে বদলিয়ে ফেলবো। তাহলে ইন্টারচেঞ্জ করলে আমরা পাই 3x - 2y = 3 × 4 - 2 × 5 অর্থাৎ 2। তাহলে 4,5 বিন্দুগামী এবং এই রেখার উপরে লম্ব সরলরেখাটা আসবে এটা। একইভাবে 7,9 বিন্দুগামী এই রেখার উপরে লম্ব সরলরেখাটা আমরা পাই 3x - 2y = 3 × 7 - 2 × 9 অর্থাৎ 21 - 18 = 3। তাহলে এখন যদি আমরা 2x + 3y = -5, 3x - 2y = 2 আর 2x + 3y = -5 আর 3x - 2y = 3 এই জোড়া আর এই জোড়া এদের ছেদবিন্দুটা বের করে ফেলি, তাহলে কিন্তু আমার এই পয়েন্ট আর এই পয়েন্ট দুইটাই চলে আসবে। চলুন তাহলে সেটা বের করে ফেলা যাক। তাহলে একটা আমরা পাচ্ছি -4/13 আর -19/13, আরেক জোড়া আমরা পাচ্ছি -1/13 আর -21/13। এখন যদি এই দুইটা পয়েন্টের দৈর্ঘ্য আমি বের করে ফেলি অর্থাৎ এই দুইটা পয়েন্টের মাঝের দূরত্ব আমি বের করে ফেলি, তাহলে কিন্তু আমার অভিক্ষেপটা চলে আসবে। অর্থাৎ অভিক্ষেপটা আমার আসবে -4/13 -1/13 হোল স্কয়ার প্লাস -19/13 -21/13 হোল স্কয়ার অর্থাৎ আমার অভিক্ষেপটা আসছে 1/√13। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এবার আমরা শিখবো রেখার সাথে কোণ। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি একটা সরলরেখা আমাকে দেওয়া আছে y = mx + c। এখন এই সরলরেখার সাথে থিটা কোণে আছে এরকম সরলরেখা আমাকে বের করতে হবে। তো আমি যেই সরলরেখাটা বের করতে চাই ধরে নিচ্ছি তার ঢাল হচ্ছে আমার m1। তাহলে এই m আর এই m1 এটার সাথে একটা সম্পর্ক আমি থিটা দিয়ে স্থাপন করতে পারি। সেটা হচ্ছে tan θ = ± m - m1 / 1 + m(m1)। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো। চলুন তাহলে একটা ম্যাথ দেখে নিই। তো এই ম্যাথে আমাকে বলেছে যে 3,4 বিন্দুগামী এবং x - y + 4 = 0 এই রেখার সাথে 60 ডিগ্রি কোণে আছে এরকম একটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। তাহলে যেহেতু আমাকে বলে দিয়েছে যে 3-4 বিন্দুগামী, তার মানে এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু আমরা গত ক্লাসে পড়ে এসেছি। তাহলে এই সমীকরণটা কি আসবে? y - 4 = m1 x - 3
অর্থাৎ আমি ঢালটাকে ধরে নিচ্ছি m1, আর যে গিভেন সরল রেখা সেটা ঢাল আমরা এবার বের করে ফেলি। এখানে দেওয়া আছে x - y + 4 = 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y = x + 4। এটাকে যদি আমি y = mx + c এর সঙ্গে কল্পনা করি তাহলে আমার m এর ভ্যালু আসছে কত 1। এখন এই রেখার সাথে অ্যাঙ্গেলটাও আমাকে বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই tan 60 = ±1 - m1 / 1 + 1 * m1, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি m1। তাহলে tan 60 এর ভ্যালু বসাচ্ছি √3, তাহলে আমার আসছে +-1 - m1 / 1 + m1। এখন যদি আমি পজিটিভ নেই তাহলে আমার আসছে √3 + √3 m1 = 1 - m1, আর যদি আমি নেগেটিভ নেই তাহলে আমার আসছে √3 + √3 m1 = -1 + m1। তাহলে এই দুইটা যদি আমি সলভ করি তাহলে কিন্তু একটা m1 এর ভ্যালু আমি পেয়ে যাই। তো আমার m1 এর ভ্যালু এখানে আসছে √3 - 1 = -m1 - √3 m1। তাহলে এখান থেকে আমার m1 এর ভ্যালু আসছে √3 - 1 / 1 + √3। তাহলে এখান থেকে আমার ভ্যালুটা আসছে যে √3 + 1 = m1 কমন নিলে 1 - √3, তাহলে আমার আসছে m1 = √3 + 1 / 1 - √3। তাহলে m1 এর ভ্যালু কিন্তু আমরা দুইটা পেয়ে গেলাম। তাহলে এখন যদি বসিয়ে দেই আমি ভ্যালুটা ইকুয়েশনের মধ্যে তাহলে কিন্তু আমি দুইটা ইকুয়েশনই এখান থেকে পেয়ে যাচ্ছি। একটা ইকুয়েশন আমার আসবে y - 4 = √3 - 1 / -1 - √3 * x - 3, আর একটা ইকুয়েশন আসবে y - 4 = √3 + 1 / 1 - √3 * x - 3। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরের টপিকে যাই। তো পরের টপিকটা হচ্ছে নির্দিষ্ট দূরত্বের সমান্তরাল রেখার সমীকরণ। অর্থাৎ আমাকে যদি বলে যে কথার কথা আমাকে হচ্ছে 3x + 4y - 2 এই রেখাটা সমান্তরাল এবং 20 একক দূরত্বে একটা সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা কি করতাম? তাহলে আমরা প্রথমে হচ্ছে c ধরে নিতাম, তারপরে c - c1 এর পরমান /√a² + b² করে সেখান থেকে c এর দুইটা ভ্যালু পেতাম, c1 এর দুইটা ভ্যালু পেতাম। সেই দুইটা ভ্যালু আমরা আবার এইটার সমান্তরাল রেখা হিসেবে কল্পনা করে 3x + 4y প্লাস এই c1 এর দুইটা ভ্যালু ইনপুট দিয়ে সরলরেখাটা পেয়ে যেতাম। এখন এই টোটাল হ্যাসেলটাকে আমরা একটা ছোট্ট শর্টকাটের মধ্যে করে ফেলতে পারি। চলুন তাহলে আমরা শর্টকাটটা এবার দেখে নিই। শর্টকাটটা হচ্ছে ax + by + c ± d√a² + b²। তার মানে আমাকে যেই সরলরেখার সমীকরণটার সমান্তরাল বের করতে বলবে সেই সরলরেখাটা প্লাস মাইনাস যত দূরত্বে বলবে সেই দূরত্বটা ইনটু হচ্ছে এইটার a আর b এর ভ্যালু স্কয়ার রুট। তাহলে আমি ধরে নিচ্ছি আমি হচ্ছে 2x + 3y + 20 = 0 এই রেখাটার থেকে 10 একক দূরবর্তী কোন রেখার সমীকরণ বের করতে চাই। তাহলে আমার সমীকরণটা আসবে হচ্ছে 2x + 3y + 20 ± d মানে হচ্ছে 10 √2² + 3²। অর্থাৎ সমীকরণটা আসবে 2x + 3y + 20 ± 10 √2² মানে 4, 3² মানে 9। তাহলে আমার আসছে 2x + 3y + 20 ± 10 √13 হচ্ছে 0। এইটাই হচ্ছে আমার সমীকরণটা, আমরা এক লাইনে করে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে লম্ব দূরত্ব। তো ধরা যাক আমাকে একটা সার্টেন পয়েন্ট দিল x, y, এই পয়েন্টটা থেকে ax + by + c = 0 এটার একটা লম্ব দূরত্ব বের করতে হবে। তাহলে ফর্মুলাটা হচ্ছে আমি x, y কে এটার মধ্যে বসায় দিব। তাহলে আমার কি আসছে ax + by + c এর পরম মান ডিভাইডেড বাই, এখন এইটাকে আমি ডিভাইড করে দিব হচ্ছে x এর সহগ আর y এর সহগের স্কয়ার এর যোগফল এর রুট। তাহলে হচ্ছে স্কয়ার করলে a² b² যোগ করলাম এর রুট করলে এটা চলে আসবে। আমার ফর্মুলাটা দাঁড়াচ্ছে ax + by + c √a² + b²। তাহলে চলুন আমরা এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ দেখে নেই।
তো এখানে আমাকে বলেছে যে 3x + 4y + 5 = 0 এই রেখাটার সমান্তরাল এবং 3,4 থেকে 10 একক দূরবর্তী রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ যেহেতু আমাকে বের করতে বলছে, তাহলে আমরা এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ ধরে নেই 3x + 4y + k = 0। আরো একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এই সমীকরণটা 3,4 থেকে আবার 10 একক দূরে। তাহলে 3,4 থেকে এটা লম্ব দূরত্ব বের করে ফেলি। এটা লম্ব দূরত্ব কত আসবে? 3 × 3 + 4 × 4 + k, এটার পরম মান ডিভাইডেড বাই হচ্ছে √3² + 4² ইকুয়াল টু কত দেওয়া আছে হচ্ছে 10। তাহলে এটা সলভ করলে আমরা পাচ্ছি 25 + k এর পরম মান ইজ ইকুয়াল টু এখানে 5 × 10 মানে হচ্ছে 50। যদি পরম মানটা উঠিয়ে ডান পাশে নিয়ে আসি তাহলে আমার আসে k ইজ ইকুয়াল টু +-50 মাইনাস হচ্ছে 25। তার মানে আমার k এর ভ্যালু দুইটা পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে +50 - 25 তার মানে হচ্ছে 25, আর -50 - 25 তার মানে হচ্ছে -75। তাহলে আমার সমীকরণটা আসবে হচ্ছে 3x + 4y - 75 = 0, আরটা আসবে হচ্ছে 3x + 4y + 25 = 0। এই দুইটাই হচ্ছে আমার নির্ধারিত সমীকরণটা। তাহলে আমরা পরেরটায় যাই। তো পরেরটায় বলেছে 3x + 4y = 10 রেখাটার উপর মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এই রেখাটাকে আমরা সিস্টেম, এখানে বলেছে 3x + 4y = 10 রেখাটার উপর মূল বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই রেখাটাকে সূত্র ফেলার মতো করে লিখে ফেলি, যে তাহলে হবে 3x + 4y - 10 = 0। এখন তাহলে মূল বিন্দুটা এই রেখার মধ্যে আমি বসিয়ে দিই, তাহলে আমার আসবে 3 × 0 + 4 × 0 - 10 ডিভাইডেড বাই √3² + 4²। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 10 ডিভাইডেড বাই হচ্ছে 5 অর্থাৎ 2, তার মানে অ্যানসার হচ্ছে আমার 2। পরেরটায় যাই। তো এবার আমরা বের করব সরলরেখা বরাবর দূরত্ব। অর্থাৎ প্রথমে কিন্তু আমরা বের করেছিলাম, ধরা যাক একটা পয়েন্ট ছিল x1 y1 আর একটা সরলরেখা ছিল হচ্ছে ax + by + c। এখন আমি এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানতাম, সেই লম্বের যে দৈর্ঘ্য সেটাই হতো আমার ওই বিন্দু থেকে ওইটার দূরত্ব। এখন আমি আসলে জানতে চাচ্ছি এই দূরত্বটা না, আমি জানতে চাচ্ছি আমি একটা স্পেসিফিক রাস্তা বলে দিব। অর্থাৎ আমি ধরা যাক এই রাস্তাটা বলে দিলাম। তো এই রাস্তা বরাবর যদি আমি যাই তাহলে কোন দূরত্বটা আসবে সেটা আমরা বের করতে চাই। তাহলে এখন আমরা একটা ফর্মুলা শিখবো, যেই ফর্মুলা দিয়ে আমরা এই দূরত্বটাও বের করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ যেই পয়েন্টটা পাবো, মানে যেই পয়েন্ট পর্যন্ত গেলে এই দূরত্বটা আসবে সেটা আমরা বের করতে পারবো। তো ফর্মুলাটা হচ্ছে x - x1 divided by cos theta is equal to y - y1 divided by sin theta is equal to হচ্ছে r। এখানে এই যে x1 y1 টা হচ্ছে ওই দূরত্বের শেষ মাথার পয়েন্টটা, আর r টা হচ্ছে ওই দূরত্বটা, আর এই থিটার ভ্যালুটা আমরা পাই যে ওই দূরত্বটা যেই রেখার সমীকরণ সেই রেখাটার ঢাল এর মান, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু ওই রেখাটার ঢালের মান থেকে আমরা পাই tan ইনভার্স m। তো আশা করি আমরা সূত্রটা বুঝতে পেরেছি। চলুন তাহলে ম্যাথ একটা করে ফেলি। তো এখানে বলেছে যে 3/4 ঢাল বিশিষ্ট রেখা বরাবর 1 2 বিন্দু থেকে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি 1 2 বিন্দু থেকে 10 একক দূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। তাহলে আমার এখানে দেওয়া আছে x1 আর y1 এর ভ্যালু হচ্ছে 1,2, আর 10 একক মানে হচ্ছে আমাকে এখানে r এর ভ্যালু কিন্তু বলে দিয়েছে। তাহলে যেহেতু 3/4 ঢাল বিশিষ্ট একটা রেখা, তাহলে কিন্তু এখান থেকে আমরা বলতে পারি m এর ভ্যালু অ্যাকচুয়ালি 3/4, তার মানে tan theta is equal to 3/4। এখন যদি আমি ফর্মুলার মধ্যে ব্যাপারটাকে বসিয়ে দেই তাহলে আমার আসছে x - 1 divided by cos theta is equal to y - 2 divided by sin theta is equal to হচ্ছে 10। এখন এই cos theta আর sin theta এর ভ্যালু বের করলে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। তাহলে tan theta is equal to যদি 3/4 হয়, তার মানে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজকে বোঝাচ্ছে, যেই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে 3 একক আর ভূমি হচ্ছে 4 একক। তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি অতিভুজ পাই 5 একক। তাহলে এখান থেকে আমার sin theta এর ভ্যালু আসবে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে 3/5, আর cos theta এর ভ্যালু আসবে আমার ভূমি বাই অতিভুজ অর্থাৎ 4/5।
তাহলে এখন আমরা এই অনুপাত আর 10 কে নিয়ে যদি কাজ করি তাহলে আমরা পাই x - 1 ডিভাইডেড বাই cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে x - 1 ডিভাইডেড বাই 4/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে 5 ইনটু x - 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে 5 আর 10 কাটাকাটি করলে 2, 4 ইনটু 2 হচ্ছে 8। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 9। একইভাবে আমি যদি y - 2 ডিভাইড বাই sin থিটার ভ্যালু হচ্ছে 3/5 ইজ ইকুয়াল টু 10 লিখি, তাহলে এখান থেকে আমরা পাই 5y - 2 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 10। এখান থেকে আমরা পাই y ইজ ইকুয়াল টু 5 আর 10 কাটাকাটি করলে 2, 3 ইনটু 2 6, 6 প্লাস 2 হচ্ছে 8। তার মানে আমার পয়েন্টটা হচ্ছে 9,8। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। পরেরটায় যাই। এবার আমরা শিখবো হচ্ছে কয়েকটা সরলরেখা সমবিন্দু হতে হলে কি শর্ত মেনে চলবে। তো সমবিন্দু মানে হচ্ছে ওই কয়েকটা সরলরেখা আসলে একটা স্পেসিফিক পয়েন্ট দিয়েই যাবে। তার মানে ধরা যাক এখানে আমার তিনটা সরলরেখা আছে, ax plus by plus c, y is equal to m1x plus c2 আর হচ্ছে y is equal to m2x plus c3। এই তিনটা সরলরেখা সমবিন্দু, তার মানে হচ্ছে এই তিনটা সরলরেখায় একটা সার্টেন পয়েন্ট দিয়ে যাবে। তো যদি ওই সার্টেন পয়েন্টটাকে আমি ধরে নেই x1 y1, তাহলে আমি বলতে পারি x1 y1 এটার মধ্যে বসালেও ভ্যালু আসবে 0, x1 y1 এটার মধ্যে বসালেও ভ্যালু আসবে 0, x1 y1 এটার মধ্যে বসালেও ভ্যালু আসবে আমার 0। তাহলে এই তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্তটা আসলে কি? তো ধরে নেই যদি এই তিনটা রেখার সমীকরণ আমার এরকম আসতো যে a1x plus b1y plus c1, a2x plus b2y plus c2 আর a3x plus b3y plus c3 equal to 0 equal to 0 equal to 0, তাহলে এদের প্রত্যেকের সহগগুলো নিয়ে আমি একটা 3x3 ম্যাট্রিক্স পাবো। ওই ম্যাট্রিক্সটার ভ্যালু যদি 0 হয় তাহলে আমি বলতে পারবো এই তিনটা সরলরেখা আসলে সমবিন্দু। অর্থাৎ এই তিনটা সরলরেখা নিয়ে যে এই ম্যাট্রিক্সটা আমি যদি পাই তাহলে এই ম্যাট্রিক্সের ভ্যালু 0 আসলে আমি বলতে পারি এই সরলরেখাগুলো আসলে আমার সমবিন্দু হবে। তাহলে একটা ম্যাথ দেখে নিই। তো আমাকে প্রমাণ করতে বলেছে যে 4x plus 7y equal to 9, 5x minus 8y plus 15 equal to 0 আর 9x minus y plus 6 is equal to 0 রেখা তিনটা হচ্ছে সমবিন্দু, তার মানে একটা বিন্দু দিয়েই যাবে। তাহলে সবগুলো রেখাকে একই ফরম্যাটে নিয়ে আসি। প্রথমটাকে আমরা যদি এক ফরম্যাটে আনি তাহলে আমার আসবে 4x plus 7y minus 9 equal to 0। সেকেন্ডটা তো আর থার্ডটা তো ঠিক করাই আছে, তাহলে ওভাবেই লিখে ফেলি। তাহলে আমি যদি ম্যাট্রিক্সটা ফর্ম করি আমার আসবে 4 5 9 প্লাস 7 মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 9 প্লাস 15 আর হচ্ছে 6। তো ক্যালকুলেটরে আমি যদি এই ম্যাট্রিক্সটার ভ্যালু বের করি তাহলে আমার অ্যান্সার আসবে হচ্ছে 0। তার মানে এই তিনটা সরলরেখা আসলে আমার সমবিন্দু। পরের টপিকে যাই। তো পরের টপিকটা হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। অর্থাৎ আমাকে যদি কোনো একটা সরলরেখা বের করার জন্য একটা শর্ত দিয়ে দেয়, একটাই মাত্র শর্ত দিয়ে দেয়, তাহলে আমি আসলে অনেকগুলো সরলরেখার সমীকরণ পাই। ওই সবগুলো সরলরেখার সমীকরণকে যদি আমি একটা সাধারণ সমীকরণ দিয়ে প্রকাশ করতে পারি তাহলে ওই সাধারণ সমীকরণটাকে আমরা বলবো হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। এখন ব্যাপারটা আসলে তাহলে আমি কি বোঝাতে চাচ্ছি, তো চলুন তাহলে আমরা একটা ম্যাথ দিয়ে ব্যাপারটা বুঝি। তো ধরা যাক এখানে আমাকে বলেছে যে 4x minus 3y minus 1 equal to 0 আর 2x minus 5y plus 3 is equal to 0। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমাকে বের করতে হবে। আচ্ছা, এই দুইটা রেখার ছেদবিন্দু আমরা আসলে পাবো একটাই মাত্র বিন্দু। এখন ওই একটা বিন্দু দিয়ে কিন্তু অনেক সরলরেখা যেতে পারে। সবগুলো সমীকরণ আমাকে বের করতে বলেছে। সবগুলো সমীকরণ তাহলে একবার বের করা সম্ভব না, সেক্ষেত্রে তাহলে আমরা একটা ট্রিক ইউজ করব। তো এখানে একটা শর্টকাটটা হচ্ছে যে যেহেতু দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমূহ আমাকে বের করতে হবে, তাহলে এখানে শর্টকাটটা ইউজ করব হচ্ছে এই সরলরেখার সমীকরণ আর এই সরলরেখার সমীকরণ যে কোনো একটা নিব, তারপর যেটা বাকি আছে তার সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ করে ইকুয়াল টু 0 লিখে দিব। তাহলে আমরা লিখতে পারছি যে 4x minus 3y minus 1 প্লাস একটা কনস্ট্যান্ট নিলাম ল্যামডা ইনটু হচ্ছে 2x minus 5y plus 3 equal to 0।
তাহলে এই যে একটা আমি ইন জেনারেল ইকুয়েশন পেয়ে গেলাম, এখানে আমি ল্যামডার ভ্যালু যাই বসাই না কেন আমি এমন একটা সরলরেখা সমীকরণ পাবো যে অলওয়েজ এই সরলরেখা আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়েই যাবে। এটাই হচ্ছে ফ্যামিলি অফ স্ট্রেট লাইন। এখন যদি আমাকে আরো একটা শর্ত দিয়ে দিত, যেই শর্ত দিয়ে আমরা আসলে ঢালের কোনো একটা মান বের করতে পারতাম, তাহলে কিন্তু আমি ডেফিনেটলি ইকুয়েশনগুলো বের করতে পারতাম। কারণ আমরা জানি যে কোনো সরলরেখা সমীকরণ বের করার জন্য আমার আসলে দুইটা শর্ত প্রয়োজন, একটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু, একটা হচ্ছে ওই সরলরেখার ঢাল। তাহলে আমরা পরের ম্যাথটা দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো পরের ম্যাথটাই কিন্তু সেম ম্যাথটাই বলেছে যে ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে, এবং আরো একটা শর্ত দিয়ে দিয়েছে যে শর্তটা হচ্ছে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে। তো অক্ষদ্বয়ের সঙ্গে সমান সমান কোণ উৎপন্ন করার মানে আসলে কি বোঝায়, যে অ্যাকচুয়ালি ওই অক্ষগুলোর সঙ্গে তার কোণ ইকুয়াল, তার মানে এর মধ্যে একটা অক্ষ নিশ্চয়ই এক্স অক্ষ, এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে ওয়াই অক্ষের সঙ্গে সেম কোণ উৎপন্ন করবে। তার মানে আসলে এখান থেকে আমরা কিন্তু ঢালটা পেয়ে যাই। যদি ঢাল পেয়ে যাই তার মানে আসলে কিন্তু আমার সরলরেখা বের করার জন্য যা যা ইনফরমেশন দরকার সবই কিন্তু আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখানে কিন্তু আমরা ইজিলি ম্যাথটা করে ফেলতে পারি। তাহলে ম্যাথটা চলুন শেষ করে ফেলি। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। তাহলে 1 আর 2 এদেরকে আমি যদি সলভ করি তাহলে আমি পাই x, y ইকুয়াল টু হচ্ছে 1, 1। তাহলে 1, 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমার কি আসবে আসলে, y minus 1 is equal to m x minus 1। তাহলে এখন m এর ভ্যালু বের করলে কাজ হয়ে যাচ্ছে। তো আমাকে কিন্তু এখানে বলে দিয়েছে যে এই রেখাটা অক্ষ দুইটার সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। তার মানে আসলে অক্ষগুলো পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এমন একটা কোণ উৎপন্ন করবে যেটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি অর্ধেক, কারণ তাহলেই একমাত্র তারা অক্ষদের সঙ্গে সমান কোণ উৎপন্ন করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি তারা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 45 ডিগ্রি কোণ। এখন ব্যাপারটা হচ্ছে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে কিন্তু একটা পার্ট কভার হচ্ছে, এটা কিন্তু খালি থেকে যাচ্ছে। তার মানে আসলে কিন্তু এইখান দিয়েও একটা সরলরেখা যাবে, তাহলে কিন্তু সবগুলা অক্ষের সাথেই সে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পাবো হচ্ছে এই অ্যাঙ্গেলটা, আরেকটা অ্যাঙ্গেল পাবো হচ্ছে এই টোটাল অ্যাঙ্গেলটা। তো এই টোটাল অ্যাঙ্গেলের মধ্যে 45 কয়টা আছে, একটা দুইটা তিনটা, তাহলে 3 45 হচ্ছে 135, আর এখানে হচ্ছে একটা 45। তার মানে আসলে আমরা দুইটা অ্যাঙ্গেল এখানে পেয়ে গেলাম। তাহলে দুইটা অ্যাঙ্গেল থেকে আমরা দুইটা ঢাল পেয়ে যাব, কারণ দুইটা অ্যাঙ্গেলই কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ না। তাহলে আমরা যদি এখন এখানে একবার বসাই যে m is equal to tan 45, তাহলে আমি একটা ঢাল পাবো। আর আমি যদি m is equal to tan 135 বসাই তাহলে আমি আরেকটা ঢাল পাবো। তাহলে আমার সমীকরণ আসবে y minus 1 is equal to 1 x minus 1, আরটা আসবে হচ্ছে y minus 1 is equal to minus 1 into হচ্ছে x minus 1। এটাই হচ্ছে আমার দুইটা সরলরেখা। তারপর এখান থেকে আশা করি x plus y বা x minus y is equal to something এটা বের করে নিতে পারবে। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। পরের টপিকটা হচ্ছে বিন্দুর অবস্থান। অর্থাৎ আমাকে দুইটা বিন্দু দিয়ে বলবে যে এই বিন্দুটা একটা সার্টেন সরলরেখার একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে। তো এটা বের করার ফর্মুলা হচ্ছে একটাই, সেটা হচ্ছে প্রথমে আগে আমরা বিন্দুগুলোকে সরলরেখার মধ্যে বসিয়ে মানটা দেখে নিব। তাহলে আমি যদি 1,3 আর -2, -3 বিন্দু দ্বয় এই সরলরেখার কোন পাশে আছে সেটা বের করতে চাই, তাহলে আগে 1,3 কে আমি এই সরলরেখার মধ্যে বসিয়ে দিব। তাহলে আসবে 2 × 1 plus 3 × 3 minus 7 equal to আসছে 2 plus 9 minus 7। তাহলে আমার আসছে 4। আবার -2 -3 টেও আমি এটার মধ্যে বসিয়ে দিব। তাহলে আমার আসবে 2 × -2 plus 3 × -3 minus 7 is equal to হচ্ছে -4 -9 -7। তাহলে আমরা পাচ্ছি -20। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটার চিহ্ন হচ্ছে পজিটিভ আর এটার চিহ্ন হচ্ছে নেগেটিভ। তো যদি আমরা দুইটা পয়েন্টকে একটা সরলরেখার মধ্যে বসালে আলাদা আলাদা চিহ্ন পাই, তার মানে তারা আসলে বিপরীত পাশে আছে। আর যদি তাদের চিহ্নটা একই হতো, অর্থাৎ হয় প্লাস প্লাস তাহলে মাইনাস মাইনাস হতো, তাহলে আমরা বুঝতাম তারা সেম সাইডে আছে। তাহলে এটাই হচ্ছে আমার শর্টকাটটা, যে ইকুয়েশনে বসিয়ে
যদি দুইটার চিহ্ন একই রেজাল্ট আসে তাহলে তারা একই পাশে থাকবে, আর যদি বিপরীত চিহ্নের রেজাল্ট আসে তাহলে তারা বিপরীত পাশে থাকবে। পরেরটায় যাই। তো এবার আমরা বের করতে চাই যে একটা বিন্দু কোন একটা কোণের সমদ্বিখণ্ডকে থাকবে। এখন কোন কোণের সমদ্বিখণ্ডকে থাকবে সেটা আমাকে জানতে চাওয়া হয়েছে। তো আমাকে এই কোশ্চেনে বলেছে যে 5, -2 এই বিন্দুটা x + 2y - 5 = 0 আর x - 3y + 2 = 0 এই রেখা দুইটার অন্তর্গত যে কোণ দুইটা সেটা হয় সূক্ষ্মকোণ হবে না হলে স্থূলকোণ হবে। এখন জানতে চাওয়া হয়েছে এই দুইটা কোণের মধ্যে কোন কোণের মধ্যে এই 5 - 2 বিন্দুটা আছে। তো এখানেও আমরা প্রথমে কাজ করব হচ্ছে এই 5 - 2 কে একবার এই ইকুয়েশনে বসাবো, একবার এই ইকুয়েশনে বসাবো। চলুন তাহলে বসিয়ে ফেলি। তাহলে আমার প্রথমটা আসবে হচ্ছে 5 + 2 * -2 - 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 - 4 - 5 অর্থাৎ -4। আবার আমি যদি 5 - 2 কে সেকেন্ড ইকুয়েশনে বসাই তাহলে আমরা পাচ্ছি 5 - 3 - 2 + 2। তার মানে হচ্ছে 5 + 6 + 2 11 + 2 = হচ্ছে 13। এখন আমি কি করব যে আমরা এখানে x গুলার সহগকে লিখব হচ্ছে a1 a2 আর y গুলোর সহগকে লিখব হচ্ছে b1 b2। আমাকে এখন হচ্ছে a1 a2 মানে হচ্ছে 1 * 1 + b1 b2 অর্থাৎ +2 * -3 মানে হচ্ছে -6 এই দুইটার যোগফল বের করতে হবে। তাহলে 1 - 6 = আসছে আমার -5। তাহলে এই যে তিনটা রাশি আমি পেলাম এদেরকে গুণ করলে গুণফলটা আমার আসলে কি আসবে প্লাস না মাইনাস সেটা আমাকে দেখতে হবে। তো এখানে আমি পেয়েছি মাইনাস, এখানে আমি পেলাম হচ্ছে প্লাস, এখানে আমি পেলাম এগেইন মাইনাস। তার মানে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে হচ্ছে প্লাস। তার মানে আলটিমেট রেজাল্ট হচ্ছে প্লাস। যদি তার মানে রেজাল্টটা প্লাস তার মানে অ্যাকচুয়ালি কি ওই বিন্দুটা আসলে গ্রেটার দ্যান 0 এর ভ্যালু দিচ্ছে। তার মানে ওই বিন্দুটা আসলে স্থূলকোণের মধ্যে আছে। তার মানে অন্তর্গত কোন কোণে আছে সেটা হচ্ছে আমার স্থূলকোণ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে আমরা পরেরটায় যাই। এবার আমরা শিখব হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। তো সমদ্বিখণ্ডক মানে অ্যাকচুয়ালি এমন একটা রেখা যেই রেখার উপরে যে কোনো বিন্দু যেই রেখা বা কোণকে সমদ্বিখণ্ডিত করছে সেই রেখা বা কোণের উপরস্থ দুই পাশের বিন্দুগুলো থেকে সবসময় সমান দূরত্বে থাকবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা সরল রেখা, এটা হচ্ছে আমার একটা সরল রেখা। তাহলে এদের ধরে নিলাম এরকম একটা সঞ্চারপথ বের করতে চাই যেই সঞ্চারপথের উপরে যে কোনো পয়েন্ট এখান থেকেও সমান দূরে আছে, এখান থেকেও সমান দূরে আছে। তাহলে এই সরলরেখার ইকুয়েশন নিলাম আমি a1x + b1y + c1 = হচ্ছে 0। আর এই সরলরেখার সমীকরণ আমি নিলাম a2x + b2y + c2 = 0। তাহলে আমি x1 y1 বা xy যাই ধরি না কেন তাকে যদি একবার এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব বের করি, আবার এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব বের করি এবং লম্ব দূরত্ব যদি ইকুয়াল করি তাহলে আমার সঞ্চারপথটা চলে আসার কথা। তাহলে আমি ধরে নিচ্ছি এইটার উপর একটা পয়েন্ট হচ্ছে x, y। তাহলে x, y থেকে একবার হচ্ছে আমি এইটার উপরে লম্ব দূরত্ব বের করব, একবার আমি এইটার উপরে লম্ব দূরত্ব বের করব। চলুন তাহলে প্রথমটার উপর আগে শেষ করে ফেলি। তাহলে আমার আসবে a1x + b1y + c1 এর পরম মান ডিভাইডেড বাই √a1² + b1²। আর সেকেন্ডটার জন্য যদি করি তাহলে একই ভাবে a2x + b2y + c2 এর পরম মান ডিভাইডেড বাই √a2² + b2²। এই দুইটা ইকুয়াল। এখন যদি আমি দুই পাশ থেকে এই পরম মান চিহ্নটা উঠিয়ে দেই তাহলে যে কোনো এক পাশে আমাকে হচ্ছে একটা প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে। তাহলে আমার এই সঞ্চারপথের সমীকরণটা দাঁড়াবে হচ্ছে এইরকম। এখন এখানে যেহেতু প্লাস মাইনাস দিয়েছি তার মানে আসলে কিন্তু দুইটা সঞ্চারপথ এখানে আসছে। দুইটা কেন হলো চলুন তাহলে সেটা একটু দেখে নেই। যে দুইটা সরলরেখা যখন ছেদ করে তাহলে আমরা কিন্তু দুই জোড়া বিপরীত কোণ পাই। সেই কারণে আমার আসলে দুইটা সমদ্বিখণ্ডক আসবে, কারণ এখানেও কিন্তু আসলে একটা সমদ্বিখণ্ডক আসে। এখন এই সমদ্বিখণ্ডকটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হলো নাকি স্থূলকোণের সমদ্বিখণ্ডক হলো সেটাও কিন্তু আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? সেই ক্ষেত্রে হচ্ছে যেই ইকুয়েশন থেকে
আমি সমদ্বিখণ্ডকগুলো বের করলাম, সেই ইকুয়েশনের একটা সম্পর্ক আমাকে বের করতে হবে। তো আমরা এখান থেকে দেখতেই পাচ্ছি যে x1 দুইটার সহগ হচ্ছে a1 a2 আর y দুইটার সহগ হচ্ছে b1 b2। এদের যোগফল আমি নিব। যদি যোগফলটা 0 থেকে বড় হয় তাহলে আমি এই যে এই প্লাস মাইনাস এটার মধ্যে যদি প্লাসটা নেই তাহলে আমি পাবো হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর যদি মাইনাসটা নেই তাহলে আমি পাবো হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর যদি কোনোভাবে a1 a2 প্লাস b1 b2 লেস দেন 0 হয় তাহলে আমি প্লাস মাইনাসের জায়গায় যদি মাইনাসটা নেই তাহলে আমি পাবো হচ্ছে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর যদি প্লাসটা নেই তাহলে আমি পাবো হচ্ছে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা গ্রেটার দেন 0 পেলাম, লেস দেন 0 পেলাম। যদি কোনোভাবে ইকুয়াল টু 0 হয় না তখন আসলে আমরা বুঝতে পারবো যে চারটা কোণই এখানে সমকোণ। তখন আমরা আসলে সমকোণের দুইটা সমদ্বিখণ্ডক পাচ্ছি। আশা করি আমরা কোণের সমদ্বিখণ্ডকের ব্যাপারটা ক্লিয়ার। চলুন তাহলে কিছু ম্যাথ দেখে নেওয়া যাক। তো এই ম্যাথে আমাকে বলেছে যে 4x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0 আর 5x প্লাস 12y প্লাস 9 ইকুয়াল টু 0 এদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডকগুলো আমাকে বের করতে হবে। তাহলে আমরা ফর্মুলাটাই বসিয়ে দেই। আমার আসবে হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 6 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 5x প্লাস 12y প্লাস 9 ডিভাইডেড বাই রুট ওভার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। এখানে একটা প্লাস মাইনাস হবে। এখন 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 16 প্লাস 9 ইকুয়াল টু 25, রুট করলে আসে 5। আর 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার মানে 25 প্লাস 144 যোগ করলে আসে 169, রুট করলে আসে হচ্ছে আমার 13। তাহলে আমি যদি একবারে আর গুণন করে দেই তাহলে আমার আসে 13 4x প্লাস 3y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 5, প্লাস মাইনাস থাকবে সামনে 5x প্লাস 12y প্লাস 9। এখন ধরা যাক আমি প্রথমে পজিটিভটা নিয়ে কাজ করতে চাই। তাহলে আমি যদি এটাকে গুণ করে দেই তাহলে আমার আসে 4 13 52x প্লাস 3 13 39y মাইনাস হচ্ছে 78 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস 5 5 হচ্ছে 25x প্লাস 5 12 60y প্লাস 5 9 45। তাহলে আমি যদি এক পাশে নিয়ে আসি তাহলে সবগুলোর চিহ্ন মাইনাস হয়ে যাবে। তার মানে 52x প্লাস 39y মাইনাস 78 মাইনাস 25x মাইনাস 60y মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে পাচ্ছি যে 27x মাইনাস 21y মাইনাস 7 4 হচ্ছে 11 আর 8 5 হচ্ছে 13 11 13 1 2 3। তার মানে এটা হচ্ছে আমার একটা সমদ্বিখণ্ডক। আর যদি আমি মাইনাসটা নেই তাহলে আমার একই জিনিস আসবে, জাস্ট ওই পাশে থাকবে মাইনাস। তার মানে হচ্ছে 52x প্লাস 39y মাইনাস 78 is equal to minus 25x minus 60y minus 45। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 52 প্লাস 25। ডান আমি যদি সাইড চেঞ্জ করে ফেলি অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমার আসবে হচ্ছে 77x 39 প্লাস হচ্ছে 60, তার মানে আসছে হচ্ছে 99y আর মাইনাস 78 প্লাস 45, তার মানে আমার আসবে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস। তাহলে আমরা পাচ্ছি এখানে 5 থেকে যদি 8 বাদ দেই তাহলে আমার আসে হচ্ছে 3 আর হচ্ছে 4 থেকে এটা গেলে হচ্ছে 3, তার মানে হচ্ছে অ্যানসার হচ্ছে এটা 77 99 33। যদি 11 দিয়ে কাটি তার মানে হচ্ছে 7x প্লাস 9y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে পরেরটায় যাই। তো পরের ম্যাথটা আমাকে বলেছে যে 4x প্লাস 3y মাইনাস 6
equal to 0 and 5x plus 12y plus 9 equal to 0, এই দুইটার সমদ্বিখণ্ডকের মধ্যে যেই সমদ্বিখণ্ডক মূল বিন্দুকে ধারণ করে তার সমীকরণটা আমাকে বের করতে হবে। তো মূল বিন্দু কোন কোণে আছে, স্থূল কোণে না সূক্ষ্মকোণে, সেটা আমরা আগের টাইপে করে আসলাম। তাহলে মূল বিন্দুকে একবার আমি বসাবো হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে, একবার বসাবো হচ্ছে এই ইকুয়েশনের মধ্যে। তাহলে এটার মধ্যে বসালে আছে -6, এটার মধ্যে বসালে আছে +9। এবার আমি হচ্ছে a1 a2 b1 b2 করব। a1 হচ্ছে 4, a2 হচ্ছে 5, গুণ করলে হচ্ছে +20, b1 হচ্ছে 3, b2 হচ্ছে 12, গুণ করলে হচ্ছে +36। তার মানে এদের ভ্যালু আসছে আমার হচ্ছে +56। তার মানে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, দুইটা প্লাসে আমার একটা প্লাস আর প্লাসে মাইনাসে মাইনাস। মাইনাস থাকা মানে হচ্ছে আমার <0, অর্থাৎ মূল বিন্দুটা থাকবে হচ্ছে আমার সূক্ষ্মকোণে। এখন আমি a1 a2 b1 b2 করে পেলাম যে ভ্যালু হচ্ছে +56, যেটা <0। তো যদি a1 a2 b1 b2 0 আসে, তাহলে আমরা কি বলতে পারি যে সূক্ষ্মকোণ পাবো হচ্ছে যদি আমি মাইনাসের মানটা নিয়ে সমদ্বিখণ্ডকটা বের করি। তাহলে কিছুক্ষণ আগে যেহেতু করে আসলাম এই ম্যাথটা সেম ফর্মুলা দিয়ে, তাহলে আমরা আবার একটু করে ফেলি। তাহলে আমার আসবে 4x plus 3y minus 6 divided by হচ্ছে 5, ওই যে 4 স্কয়ার plus 3 স্কয়ার হোল রুট করলে 5ই আসবে, ইকুয়াল টু হচ্ছে 5x plus 12y plus 9 divided by 5 স্কয়ার 25 plus 144 রুট করলে 169 এর রুট মানে হচ্ছে 13। যেহেতু মাইনাস নিয়ে কাজ করতে মানে একবারে আমি মাইনাসটা বসিয়ে দেই। তাহলে আমার আসছে 13 into 4x মানে 52x plus 13 into 3y মানে 39y minus 78 is equal to minus 25x minus 60y minus 45। যদি আমি সমান চিহ্নটাকে এইখানে নিয়ে যাই আর 0 বসিয়ে দেই, তাহলে আমার আসবে হচ্ছে 52x plus 25x plus 39y plus 60y minus 78 plus 45 equal to 0। তাহলে এখান থেকে পাচ্ছি 5 to 7 5 to 7 77x plus 909 369 99y minus 583 473 33 equal to 0। তার মানে মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আসবে হচ্ছে এইটা। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনেরটায় আগাই। তো এবার আমরা বের করতে চাই ভর কেন্দ্র। তো ভর কেন্দ্র আমরা ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণত স্থানাঙ্ক জ্যামিতিতে বের করছি। তো ত্রিভুজের ভর কেন্দ্র বের করতে হলে আমাকে আগে তিনটা শীর্ষবিন্দু জানতে হবে। ধরা যাক এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, এর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে x2 y2 আর সি এর স্থানাঙ্ক দেওয়া আছে আমার x3 y3। তাহলে এই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্কটা আসবে x is equal to হচ্ছে x1 plus x2 plus x3 by 3 আর y এর স্থানাঙ্কটা হচ্ছে y1 plus y2 plus y3 divided by 3। অর্থাৎ ভর কেন্দ্রের সূত্রটা হচ্ছে x is equal to এইটা আর y is equal to এইটা। তো আশা করি ভর কেন্দ্রের এই সূত্রটা আমরা বুঝতে পেরেছি। চলুন তাহলে সামনে আগাই। এবার আমরা শিখবো হচ্ছে অন্তঃকেন্দ্র। তো অন্তঃকেন্দ্র মানে হচ্ছে একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত থাকবে, ওই বৃত্তটার যে কেন্দ্র হবে সেটাই হবে হচ্ছে আমার অন্তঃকেন্দ্র, এবং এই অন্তঃকেন্দ্রটা তিনটা বাহুকেই স্পর্শ করে। তো অন্তঃকেন্দ্র আমরা ইউজুয়ালি কিভাবে বের করি জিওমেট্রিক্যালি সেটা আমাদের একটু জানা থাকা দরকার। তো আমরা হচ্ছে প্রথমে বের করি যে কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক নিই, দেন এগেইন আরো একটা কোণের আমরা সমদ্বিখণ্ডক নিই। এই দুইটা সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে, ধরা যাক এই বিন্দুটা, এটাই হচ্ছে আমার অন্তঃকেন্দ্র। এখন এই অন্তঃকেন্দ্র বের করার একটা শর্টকাট আছে, শর্টকাটটা চলুন তাহলে দেখে নেই। তো আমি এই ত্রিভুজটাকে আগে নাম্বারিংটা করে ফেলি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি। এখন এ কোণের বিপরীত বাহুকে আমরা বলি ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো ছোট হাতের বি, আর সি কোণের বিপরীত বাহুকে আমরা বলবো ছোট হাতের সি। তাহলে এই
ত্রিভুজের অন্তকেন্দ্রটা হবে এখন এই বাহুর সঙ্গে কোঅর্ডিনেট গুলোর একটা সম্পর্ক। তাহলে আমি ধরে নিচ্ছি এই কোঅর্ডিনেটটা হচ্ছে x1 y1, এই কোঅর্ডিনেটটা হচ্ছে x2 y2, এই কোঅর্ডিনেট হচ্ছে x3 y3। তাহলে আমার x এর ভ্যালু আসবে a x1 plus b x2 plus c x3 divided by a plus b plus c, আর y এর ভ্যালু আসবে a y1 plus b y2 plus c y3 divided by a plus b plus c। তাহলে আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম হচ্ছে এইটা। এখন এই ফর্মুলাটা বা একটা অন্তকেন্দ্র যখন হয় সেটা একটা রেখার উপর একটা বিন্দু হয়, এই অন্তকেন্দ্রটা তার সমদ্বিখণ্ডকগুলোকে একটা রেশিওতে ভাগ করে। তো আমরা আগে রেশিওটা বুঝে নেই আসলে। এখন আমি একটা ত্রিভুজ নিচ্ছি এ বি আর সি। এই ত্রিভুজটা তার মানে এই ছোট বাহুটা হবে ছোট এ, এই বাহুটা হবে ছোট বি, আর এই বাহুটা হবে হচ্ছে ছোট সি। তাহলে আমি এটাকে নাম্বারিং করে ফেলছি x1 y1, x2 y2, x3 y3। এখন এই শীর্ষবিন্দু থেকে এই কোণের সমদ্বিখণ্ডক ধরলাম হচ্ছে এইটা। তাহলে আমার যে অন্তকেন্দ্র সেটা থেকে আমি ধরে নিলাম হচ্ছে এই পয়েন্টটা। তাহলে আমার উপরে হচ্ছে এই দৈর্ঘ্য আছে, নিচে হচ্ছে এই দৈর্ঘ্য আছে। তাহলে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যের রেশিওটা হবে হচ্ছে এই দুইটার যোগফল ইস্টু হচ্ছে এইটা। আবার আমি যদি ধরা যাক এই সমদ্বিখণ্ডকটা নিলাম, তাহলে এই যে এই পয়েন্টে সে আবারও কিন্তু দুই ভাগে ভাগ হলো, এটা হচ্ছে একটা ভাগ আর এইটা হচ্ছে আর একটা ভাগ। তাহলে আমার এই ভাগ আর এই ভাগ এইটার রেশিও হবে হচ্ছে এই দুইটার যোগফল ইস্টু হচ্ছে এইটা, অর্থাৎ b প্লাস a ইস্টু হচ্ছে c। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পারলাম যে ওই যেই কোণের সমদ্বিখণ্ডকটা আমি বের করছি, কোণ সংলগ্ন বাহু দুইটার যোগফল ইস্টু হচ্ছে যেই বাহুতে ওই সমদ্বিখণ্ডকটা ছেদ করে, এই রেশিওতে হচ্ছে অন্তকেন্দ্রে ওই সমদ্বিখণ্ডকটা বিভক্ত হয়। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যাই। তো এবার আমরা কয়েকটা ম্যাথ দেখব। তো এখানে বলেছে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 3 আর 4 0। আমাকে বের করতে হবে যে এই ত্রিভুজটার অন্তকেন্দ্রের স্থানাঙ্কটা কত। তো যেহেতু আমাকে কোঅর্ডিনেটটা বলেই দিল, তাহলে আমি কোঅর্ডিনেটটা যদি প্লট করি তাহলে কিন্তু সুন্দর একটা জিওমেট্রি পেয়ে যাচ্ছি। তো ধরা যাক আমরা যদি এখন প্লট করতে চাই তাহলে কিন্তু এটা দেখে বুঝতে পারছি যে প্লটটা আসলে এরকম হবে, কারণ এটা আসলে x by a plus y by b is equal to 0 এরকম টাইপের একটা সরলরেখা অক্ষ থেকে ছেদ করছে। তাহলে এই এরকম প্লট আসে। তার মানে আমি কিন্তু এখানে দেখেই বলতে পারছি যে এইটা হচ্ছে 4 একক, এটা হচ্ছে 3 একক, পিথাগোরিয়ান ফর্মুলা ইউজ করলে এটা হচ্ছে 5 একক। এখন আমি ধরে নিচ্ছি হচ্ছে এই পয়েন্টটা আমার a, এই পয়েন্টটা আমার হচ্ছে b, আর এই পয়েন্টটা আমার হচ্ছে c। তাহলে আমার এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি x1 y1, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে x2 y2, এই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি x3 y3। এখন যদি আমি ফর্মুলা ইউজ করি তাহলে আমরা পাবো হচ্ছে a x1, তার মানে হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 4, x1 এর ভ্যালু হচ্ছে 0, প্লাস b x2, b এর ভ্যালু হচ্ছে 3, x2 এর ভ্যালু হচ্ছে 4, প্লাস c x3, c এর ভ্যালু হচ্ছে 5, x3 এর ভ্যালু হচ্ছে 0, ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c। একইভাবে আমরা পাচ্ছি হচ্ছে a y1
প্লাস বি ওয়াই টু প্লাস সি ওয়াই থ্রি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা পাচ্ছি যে 12 ডিভাইডেড বাই 12 কমা 12 ডিভাইডেড বাই 12 অর্থাৎ আমার বিন্দুটা আসছে 1,1। সুতরাং আমার অন্তকেন্দ্র হবে হচ্ছে এইটাই 1,1। তো আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। চলুন তাহলে এবার আমরা সামনে আগাই। এবার আমরা শিখবো হচ্ছে বহিকেন্দ্র। তো বহিকেন্দ্র কখন উৎপন্ন হয়? যখন আমরা কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বাইরের দিকে বাড়িয়ে দেই, তাহলে ওই বাড়ানো দুইটা বাহু আর হচ্ছে একটা অন্তস্থ বাহু মিলে একটা বৃত্ত কে ধারণ করে। তাহলে ওই বৃত্তটা দুইটা বাহুকে বাইরে দিয়ে স্পর্শ করছে আর একটা বাহুকে ভিতর দিয়ে স্পর্শ করছে। তো যেই বাহুটাকে সে ভিতর দিয়ে স্পর্শ করবে সেই বাহুটা একটা স্পেশাল রোল প্লে করবে বহিকেন্দ্র বের করার জন্য। তো আমরা আগে বহিকেন্দ্রটা বের করার জিওমেট্রিটা বুঝে নেই। তো বহিকেন্দ্র বের করার জিওমেট্রিটা হচ্ছে অন্তকেন্দ্রের মতোই, আমরা হচ্ছে দুইটা বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক বের করব এখানে। তো এইটা হচ্ছে একটা বহিস্থ কোণ, এইটা সমদ্বিখণ্ডক যদি বের করি তাহলে ধরা যাক এরকম একটা রেখা পেলাম। একইভাবে যদি এটা সমদ্বিখণ্ডক বের করি ধরা যাক আমি এরকম একটা রেখা পেলাম। তাহলে এই যে কেন্দ্রটা এটাই হচ্ছে আমার বহিকেন্দ্র। তো এইখানে আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাটটা হচ্ছে অন্তকেন্দ্রের মতোই, বাট এইখানে পার্থক্যটা হচ্ছে অন্তকেন্দ্রের সবগুলো প্লাস ছিল, বাট এখানে হচ্ছে যেই বাহুটাকে সে স্পর্শ করে থাকবে সেই বাহুটার আগে আমরা মাইনাস বসিয়ে দিব। তো যদি এই ত্রিভুজটাকে নাম্বারিং করলাম এ বি আর সি, তাহলে এই বাহুটা হবে হচ্ছে ছোট এ, এই বাহুটা হবে হচ্ছে ছোট সি, এই বাহুটা হবে হচ্ছে ছোট বি। আর এই পয়েন্টটাকে নিলাম x1 y1, এটাকে নিলাম x2 y2, এটাকে নিলাম হচ্ছে x3 y3। তাহলে এদের বহিকেন্দ্রের স্থানাঙ্কটা আসবে -ax1 প্লাস bx2 প্লাস cx3 ডিভাইডেড বাই -a প্লাস b প্লাস c। আর y এরটাও আসবে -ay1 প্লাস by2 প্লাস cy3 ডিভাইডেড বাই -a প্লাস b প্লাস c। অর্থাৎ যেই বাহুটাকে এসে বর্ধিত না করলেও স্পর্শ করছে সেইটার আগে আমি একটা মাইনাস বসিয়ে দিব, তাহলেই আমার একবারে বহিকেন্দ্রের ফর্মুলা চলে আসছে। পরটা আমাকে বলেছে লম্বকেন্দ্র। তো লম্বকেন্দ্র আর কিছুই না, সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে একটা ত্রিভুজ আমরা নিব, সেই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর একটা করে লম্ব টানবো, অর্থাৎ লম্ব সরলরেখা টানবো। তো ধরা যাক এইটাকে আমি নাম দিলাম এ, এটাকে আমি নাম দিলাম বি, এটাকে আমি নাম দিলাম সি। এ থেকে বিসি এর উপর লম্ব টানলাম, আবার আমি হচ্ছে বি থেকে এসি এর উপর লম্ব টানলাম। তাহলে এরা যে এই পয়েন্টটায় ছেদ করলো এটাই হচ্ছে আমার লম্বকেন্দ্র। চলুন তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক 0 0 0 3 4 0, ত্রিভুজটার লম্বকেন্দ্র আমাকে বের করতে হবে। তো আমরা তাহলে একটা ত্রিভুজ বানিয়ে ফেলি। তো এখান থেকে আমরা কিন্তু ইজিলি বুঝতে পারছি যে এই ত্রিভুজটার অ্যাকচুয়ালি ওই আগেরটার মতোই স্থানাঙ্ক অক্ষগুলোর সাথে উৎপন্ন হচ্ছে। তাহলে এই বাহুটা হচ্ছে 4, এই বাহুটা হচ্ছে 3, পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা হচ্ছে 5। এখন আমি যদি এই ভার্টেক্সটাকে চুজ করি তাহলে এই ভার্টেক্স থেকে এই বাহুটার উপরে অঙ্কিত লম্ব কিন্তু এইটা। এবার আমি যদি এই ভার্টেক্সটা চুজ করি তাহলে এই ভার্টেক্সটা থেকে এই বাহুটার উপরে অঙ্কিত লম্ব হচ্ছে এইটা। তো এদের ছেদবিন্দু তো এই পয়েন্টটাই, তার মানে আমার লম্বকেন্দ্র কিন্তু এইখানে 0,0। আমার কিন্তু কষ্ট করে আর বের করতে হচ্ছে না। তো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন লম্বকেন্দ্র বের করার একটা শর্টকাট আছে। তো শর্টকাটটা হচ্ছে x is equal to x1 tan a অর্থাৎ a কোণটা প্লাস x2 tan b অর্থাৎ b কোণটা tan অনুপাত প্লাস x3 tan c অর্থাৎ c কোণটা tan অনুপাত ইনটু x3 ডিভাইডেড বাই tan a প্লাস tan b প্লাস tan c। একইভাবে জাস্ট x1 x2 x3 কে রিপ্লেস করে y1 y2 আর y3 বসিয়ে দিলে আমরা y এর ভ্যালুটাও এখানে পেয়ে যাই। তাহলে এটা দিয়ে আমরা একবারেই লম্বকেন্দ্রটা বের করতে পারবো। চলুন তাহলে আমরা পরের টপিকে যাই। তো পরের টপিকটা হচ্ছে আমার পরিকেন্দ্র, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুই একটা বৃত্তের পরিধির উপরে থাকবে, তাহলে ওই বৃত্তটাকে আমরা বলবো হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত।
এখন ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের আমি যদি এমন একটা পয়েন্ট বের করতে চাই যেই পয়েন্টটা আসলে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা থেকে সমান দূরত্বে আছে, তাহলে আমরা প্রথমে বের করে নিব যে এই বাহুটা লম্ব সমদ্বিখণ্ডক। কারণ কোন একটা লম্ব সমদ্বিখণ্ডক মানে হচ্ছে একে তো সেই রেখাটা ওই রেখাটার উপর লম্ব এবং ওই রেখার উপর যে কোনো পয়েন্ট এই দুইটা পয়েন্ট থেকে সমদূরবর্তী। তার মানে এই পয়েন্টটাও কথার কথা এই পয়েন্টটা আর এই পয়েন্টটা থেকে সমদূরবর্তী। এবার আমি যদি এই বাহুটার একটা লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তাহলে ধরা যাক আমি এই সরলরেখাটা পেলাম। তাহলে এই সরলরেখার উপর সবগুলা পয়েন্ট এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে সমদূরবর্তী। তার মানে এই পয়েন্টটাও এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে সমদূরবর্তী। তার মানে এই একটা পয়েন্ট সে এই পয়েন্ট আর এই পয়েন্ট তিনটা থেকেই সমদূরবর্তী। তার মানে আমি যদি এটাকে দিয়ে একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে প্রত্যেকটা শীর্ষের দৈর্ঘ্য আমার হবে হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ ইকুয়াল হয়, তার মানে এই দৈর্ঘ্যগুলো ইকুয়াল, তখন এইটাই হবে হচ্ছে আমার পরিকেন্দ্র। অর্থাৎ পরিকেন্দ্র বের করার ফর্মুলাটা হচ্ছে প্রথমে লম্ব সমদ্বিখণ্ডক, দেন এগেইন আরেকটা লম্ব সমদ্বিখণ্ডক, এরপরে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু। তাহলে আমরা এখান থেকে পরিকেন্দ্রটা বের করে ফেলতে পারি। এখন এই পরিকেন্দ্র বের করার একটা শর্টকাট আছে। তো শর্টকাটটা হচ্ছে x is equal to x1 sin 2a plus x2 sin 2b plus x3 sin 2c divided by sin 2a plus sin 2b plus sin 2c, আর y1 sin 2a plus y2 sin 2b plus y3 sin 2c is equal to sin 2a plus sin 2b plus sin 2c। এখান থেকে আমরা পাবো হচ্ছে y এর ভ্যালু আর প্রথম থেকে পাবো হচ্ছে আমরা x এর ভ্যালু। তাহলে এইভাবে আমরা পরিকেন্দ্রটা একবারেই বের করে ফেলতে পারি। চলুন তাহলে পরের টপিকে যাই। পরের টপিকটা হচ্ছে জোড়া সরল রেখা। তো এই ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার সবসময় দুইটা জোড়া সরল রেখা নির্দেশ করবে। এখন যদি এই h স্কয়ার ab এর থেকে বড় হয়, তাহলে সরলরেখা দুইটা বাস্তব হবে এবং সবসময় মূলবিন্দুগামী হবে। যদি h স্কয়ার ab এর সমান হয়ে যায়, তাহলে সরলরেখা দুইটা একই হয়ে যাবে। আর যদি h স্কয়ার ab এর থেকে ছোট হয়ে যায়, তাহলে সরলরেখা দুইটা কাল্পনিক হবে, কিন্তু তাদের ছেদবিন্দু একটা বাস্তব অক্ষের মধ্যে থাকবে। তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এখানে বলেছে 6x স্কয়ার মাইনাস 5xy প্লাস y স্কয়ার, এটা কি নির্দেশ করে? এই টাইপের ম্যাথ কিন্তু ডিইউ তে প্রায়ই আসে। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে a এর ভ্যালু হচ্ছে 6 আর হচ্ছে b এর ভ্যালু হচ্ছে 1, তাহলে ab এর ভ্যালু হচ্ছে আমার আসছে 6। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2h এর ভ্যালু হচ্ছে -5, তাহলে h এর ভ্যালু হচ্ছে -5/2, তাহলে h স্কয়ার এর ভ্যালু আসবে হচ্ছে 25/4, মানে হচ্ছে 6.25। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6.25 কিন্তু obviously 6 থেকে বড়, তার মানে h স্কয়ার ইজ গ্রেটার দ্যান হচ্ছে ab। তার মানে এটা অ্যাকচুয়ালি আমাকে বোঝাচ্ছে যে এটা হচ্ছে একটা জোড়া সরল রেখা। এখন এটা কি ধরনের জোড়া সরল রেখা বা জোড়া সরল রেখা কি কি সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি। চলুন তাহলে সেটাও দেখে নেই। 6x স্কয়ার মাইনাস 5xy প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এখানে এটাকে যদি রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে লিখতে পারি y স্কয়ার মাইনাস 5xy প্লাস 6x স্কয়ার ইকুয়াল টু 0। এবার টোটালটাকে আমি x স্কয়ারে ভাগ করে দিলে আমরা পাই y বাই x হোল স্কয়ার মাইনাস 5 ইনটু y বাই x প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে y বাই x যদি আমি একটা ভ্যারিয়েবল ধরে নেই, তাহলে এটাকে রিপ্লেস করে দিলে আমরা পাচ্ছি p স্কয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা দেখেই বুঝতে পারছি, এটাকে সলভ করলে আমার আসবে p মাইনাস 3 ইনটু হচ্ছে p মাইনাস 2। এখন আমরা জানি p মাইনাস 3 আর p মাইনাস 2, এখানে p এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি y বাই x, তার মানে y বাই x মাইনাস 3 আর একটা হচ্ছে y বাই x মাইনাস 2। তার মানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারছি y ইজ ইকুয়াল টু আমার আসছে 3x আর y ইজ ইকুয়াল টু আমার আসছে 2x। তাহলে এই দুইটাই হচ্ছে আমার এখানকার সরলরেখা। আশা করি সরলরেখা সম্পর্কিত যেই ম্যাথ আমরা এখানে কভার করেছি আপনারা সেগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সরলরেখার গত 3টা লেকচারে আমি মোটামুটি সরলরেখার সবগুলো ম্যাথই যেগুলো আসার মতো সবগুলো এখানে কভার করে ফেলেছি। তো পরবর্তী ক্লাসে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা সরলরেখাকে এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবাই সবগুলো টপিক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবার সুস্থতা কামনা করে আমি নাফির ইসলাম আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।